সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ঘাটাল অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ, শুভেচ্ছা। তোমরা কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমরা এই করোনার সময়েও তোমাদের লেখাপড়ার যাতে ব্যাহত না হয় সেই লক্ষ্যে আমাদের ঘাটাইল অনলাইন স্কুলের কাজ করে যাচ্ছি। আজকে আমি হাজির হয়েছি দশম শ্রেণীর শিক্ষার্থীদের উদ্দেশ্যে। আজকের বিষয় গণিত, অধ্যায় সপ্তদশ, পাঠ পরিসংখ্যান। পরিসংখ্যানের আজকে আমরা আলোচনা করব মধ্যক নিয়ে। প্রথমে আমাদের প্রশ্ন হচ্ছে মধ্যকটা কি? তোমরা ইতিমধ্যেই অষ্টম শ্রেণীতে এই মধ্যক সম্বন্ধে জেনেছ, তারপরেও আমি আবার আরেকটু পুনরাবৃত্তি করছি। সেটা হলো পরিসংখ্যানের উপাত্তগুলোকে মানের ক্রমানুসারে সাজালে যে সকল উপাত্ত সমান দুই ভাগে ভাগ করে, অর্থাৎ যে সকল উপাত্ত সমান দুই ভাগে ভাগ করে সেই মানই হবে উপাত্তগুলোর মধ্যক। আমরা সাধারণত তোমরা দেখতে পাচ্ছ এইখানে একটা মার্কার। এটাকে যদি দুই ভাগ করতে চাই, যে দাগাঙ্কিত অংশটা দুই ভাগ করবে সেই দাগাঙ্কিত অংশটার নাম হচ্ছে মধ্যক। আসো আমরা গাণিতিকভাবে এটার প্রমাণ দেখাই। তো প্রথমে মধ্যক দুইটা ভাগে বিভক্ত। একটা হচ্ছে অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে অবিন্যস্ত উপাত্ত, আর একটা হচ্ছে বিন্যস্ত উপাত্ত। এই অবিন্যস্ত এবং বিন্যস্ত উপাত্ত, এই দুইটার মধ্যে আমরা প্রথমে অবিন্যস্ত উপাত্তটা আলোচনা করব। অবিন্যস্ত উপাত্তটা হলো সাজানো থাকে না, এলোমেলোভাবে থাকে। সেগুলোকে প্রথমে মধ্যক নির্ণয় করতে চাইলে আমাকে মানের ক্রমানুসারে সাজাতে হবে। যেমন এখানে যদি আমরা দিনের কয়েকটি তাপমাত্রা আমরা দেখি, যেমন যদি কয়েক দিনের তাপমাত্রা 10 ডিগ্রি, তারপর 9 ডিগ্রি, তারপর 8 ডিগ্রি, তারপর 6 ডিগ্রি, তারপর 11 ডিগ্রি, তারপর 7 ডিগ্রি, তারপর 13 ডিগ্রি, তারপর 14 ডিগ্রি, তারপর 5 ডিগ্রি, এগুলো হচ্ছে অবিন্যস্ত উপাত্ত। এই তাপমাত্রাগুলোর মধ্যে মধ্যক নির্ণয় করতে চাইলে আমাকে প্রথমেই এগুলোকে মানের ক্রমান্বয়ে সাজাতে হবে। তো মানের ক্রমান্বয়ে সাজানোটার সিস্টেম হলো ঊর্ধ্বক্রম অনুসারে। সবচেয়ে ছোট যে সংখ্যাটি সেটি আমরা প্রথমে লিখব। আমরা দেখতে পাচ্ছি এখানে সবচেয়ে ছোট হচ্ছে, তাহলে প্রথমে উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, এই কথাটা লিখতে হবে। তাহলে সবচেয়ে ছোট হচ্ছে 5 ডিগ্রি, এরপর আমরা দেখি 6 ডিগ্রি, এরপর আমরা দেখি 7 ডিগ্রি, এরপর আমরা দেখি 8 ডিগ্রি, এরপর আমরা দেখি 9 ডিগ্রি, এরপর আমরা দেখি 10 ডিগ্রি, এরপর আমরা দেখতেছি 11 ডিগ্রি, তারপর আছে 13 ডিগ্রি, তারপর আছে 14 ডিগ্রি। তো দেখতে হবে আবার মোট উপাত্ত সংখ্যা আবার যাতে ঠিক থাকে। এখানে আছে 1 2 3 4 5 6 7 8 9, 1 2 3 4 5 6 7 8 9, অর্থাৎ আমার মোট উপাত্ত সংখ্যা ঠিক আছে। মোট উপাত্ত সংখ্যা অর্থাৎ গণসংখ্যা। মোট উপাত্ত সংখ্যাকে n দ্বারা সূচিত করা হয়। এখানে মোট গণসংখ্যা 1 2 3 4 5 6 7 8 9, যা বিজোড় সংখ্যা।
এখন আমরা আসি বিজোড় সংখ্যা যদি উপাত্ত হয় সেই ক্ষেত্রে আমাদের সূত্রটা প্রয়োগ করতে হবে n প্লাস 1/2 তম পদ, অর্থাৎ এই তম পদের মানটাই হবে এই উপাত্তগুলোর মধ্যক। তাহলে এখানে মোট গণসংখ্যা n = হচ্ছে 9। তাহলে আমরা এখানে মধ্যক লিখতে পারি, অতএব মধ্যক সমান n প্লাস 1/2 তম পদ। তাহলে n এখানে যথারীতি 9 যোগ 1/2, তাহলে 10/2 অর্থাৎ 5। তাহলে আমাদের মধ্যকটা হচ্ছে এই উপাত্তের 5। তো শিক্ষার্থী বন্ধুরা একটা জিনিস খেয়াল করো, যদি বিজোড়ের ক্ষেত্রে এটা হয়, প্রশ্ন থেকে যায় জোড়ের ক্ষেত্রে কি হবে। যদি জোড় হয় তাহলে সূত্রটা হবে n/2 ও n/2 প্লাস 1 তম পদের সমষ্টি ডিভাইডেড 2। এটা হলো আমাদের যখন জোড়ের ক্ষেত্রে হবে সেই সূত্রটি। তাহলে এই অঙ্কটার মধ্যেই, এই সমাধানের মধ্যেই আমি যদি আরেকটা এখানে উপাত্ত যোগ করে দেই 16 ডিগ্রি, তাহলে এখন আমাদের এখানে গণসংখ্যা হয়ে গেল 9-এর জায়গায় 10, যা কি এখন আর বিজোড় নেই, হয়ে গেল জোড়। যা জোড় সংখ্যা হলে মধ্যক যথারীতি চেঞ্জ হয়ে যাবে। তাহলে মধ্যক হবে n/2 ও n/2 প্লাস 1 তম পদের সমষ্টি ডিভাইডেড 2, ভাগ হলো 2। n আমরা যথারীতি পেয়েছি 10/2 ও তাহলে 10/2 যোগ 1 তম পদের সমষ্টি ডিভাইডেড 2। তাহলে এই অ্যান্সারটা আমরা যদি উপরে লিখি তোমাদের দেখার সুবিধার্থে, তাহলে হচ্ছে 10কে 2 দ্বারা ভাগ করলে 5 ও এখানে 10কে 2 দ্বারা ভাগ করলে 5 যোগ 1 অর্থাৎ 6, এই তম পদের সমষ্টি ডিভাইডেড 2। শিক্ষার্থী বন্ধুরা এখানে খেয়াল রাখবে, এখানে কিন্তু 5 এবং 6 যোগ করলে 2 দ্বারা ভাগ করলে যে সংখ্যা হবে সেটা হবে না। এই বিভ্রান্তিতে তোমরা পড়ো না। তোমরা খেয়াল করবে 5 ও 6 তম পদ কোথায় আছে, যেখানে আমি মানের ক্রমানুসারে সাজিয়ে রেখেছি, সেখানে গুনলে 1 2 3 4 5 6, পঞ্চম পদ হচ্ছে 9 এবং ষষ্ঠ পদ হচ্ছে 10। তাহলে আমাকে করতে হবে এই পঞ্চম পদ 9 সমষ্টি বলছি যোগ ষষ্ঠতম পদ হচ্ছে 10 ভাগ হচ্ছে 2, অর্থাৎ 19/2 = 9.5। এই হচ্ছে অবিন্যস্ত উপাত্তের জোড়ের ক্ষেত্রে এবং বিজোড়ের ক্ষেত্রে মধ্যক নির্ণয়ের একটি সহজ পন্থা বা উপায়। এভাবে তোমরা বইয়ের যে কোনো অঙ্ক, যে কোনো জায়গার থেকে যদি তোমাকে অবিন্যস্ত উপাত্তের মধ্যক নির্ণয় করতে বলে, তাহলে এই সূত্রের মাধ্যমেই, এই দুটো সূত্রের মাধ্যমে, অর্থাৎ গণসংখ্যা যদি জোড় হয় তাহলে একটা পদ্ধতি এবং গণসংখ্যা যদি বিজোড় হয় তাহলে আরেকটা পদ্ধতি, এই পদ্ধতি প্রয়োগ করে তোমরা অবিন্যস্ত উপাত্ত মধ্যক নির্ণয় করতে পারবে। এবার আসি বন্ধুরা, বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে কি হয়। এখানে আরেকটা কথা বলে রাখি, অবিন্যস্তরই আরেকটি রূপ আছে, আমি এখানে দেখাবো, তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। পর্যায়ক্রমে তোমরা খেয়াল রেখো,
যদি বিন্যস্ত হয়, বিন্যস্তর মতো দেখালেও এই অঙ্কটি একটি সারপ্রাইজ তোমাদের জন্য, যে অনেকেই তোমরা এটা বিভ্রান্তিতে পড়ো। আমি সেই বিভ্রান্ত দূর করার জন্য এই অঙ্কটি তোমাদের সামনে হাজির করেছি। সেটি হলো, এই ধরনের ছক থাকলে সাধারণ আমরা শিক্ষার্থীরা ধরে নেই এটা বিন্যস্ত উপাত্ত, কিন্তু সত্যিকার কথা হলো এই অঙ্কটা বিন্যস্ত উপাত্তের ফর্মুলায় করলে অঙ্কটা হবে না। কেন হবে না তা আমরা আলোচনায় আসি। এখানে কয়েকজন ছাত্রের প্রাপ্ত নম্বর দেওয়া আছে। খুব ভালো করে তোমরা খেয়াল করো। যেমন 40 পেয়েছে 2 জন, 45 পেয়েছে 4 জন, 50 পেয়েছে আমাদের আরো 4 জন, 55 পেয়েছে 3 জন, 60 পেয়েছে 7 জন, 70 পেয়েছে 10 জন, 80 পেয়েছে 16 জন, 85 পেয়েছে 6 জন, 90 পেয়েছে 4 জন, 95 পেয়েছে 3 জন এবং 100 পেয়েছে অনলি 1%। এখন এই সমাধানটি আমরা যদি এই সমাধান থেকে যদি মধ্যক নির্ণয় করতে বলে, তাহলে কিন্তু আমাদেরকে এই অবিন্যস্ত উপাত্তের ফর্মুলা মোতাবেকই থাকতে হচ্ছে। তবে একটা জিনিস তোমাদের বাড়তি করতে হবে, সেটা হলো ক্রমযোজিত গণসংখ্যার সারণী তৈরি করে নিতে হবে। বিন্যস্তর এই একটা রূপের কারণে আমাদেরকে ক্রমযোজিত গণসংখ্যার সারণী তৈরি করতে হচ্ছে। এটাকেই যদি আমরা দাগ ধরি, এখন আমি যদি সমাধান করা শুরু করি, এই অঙ্কটিকে আমি সমাধান করব, তাহলে আমি কালক্ষেপণ না করে এখানে আরেকটি ঘর রেখে নিব। কি সেটা? ক্রমযোজিত গণসংখ্যা। ক্রমযোজিত গণসংখ্যাটা আবার কিভাবে নির্ণয় করব, সেই পদ্ধতিটা আমাদের জানা দরকার। ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করার পদ্ধতি হলো, প্রথম গড় যে গণসংখ্যা আছে সেই গণসংখ্যাই থাকবে, পরবর্তীগুলো পূর্বপদের সমষ্টি হয়ে আসবে। আমরা প্র্যাকটিক্যাল করলে আরেকটু ক্লিয়ার হবে তোমরা। এখানে গণসংখ্যা 2, ক্রমযোজিত 2, কিন্তু পরবর্তী যে ঘরে বসবে এই 2টার সমষ্টি, তারপরে এই 3টার সমষ্টি, তারপর এই 4টার সমষ্টি, এইভাবে ক্রমান্বয়ে সবগুলা সমষ্টি হয়ে যাবে। তাহলে এখানে 2 আর 4 হয় 6, 6 4 হয় 10, 10 3 13, 13 আর 7 20, 20 10 30, 30 16 46, 46 6 52, 52 4 56, 56 3 59 আর 1 60। এই হলো ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয়ের পদ্ধতি। তোমরা ইতিমধ্যে বুঝতে পেরেছ যে প্রথম ঘরের গণসংখ্যা ঠিক থাকবে, পরবর্তীতে প্রত্যেকটা ঘর যোগ হয়ে তৃতীয় ঘরে বসবে, পূর্ববর্তী গণসংখ্যাগুলো যোগ হয়ে পরের ঘরে বসবে। এই হলো ক্রমযোজিত গণসংখ্যা। এই ছকটা করতে হবে এই অঙ্কের ক্ষেত্রে, এই সমাধানের ক্ষেত্রে। এখন এখানে
মোট গণসংখ্যা। এখানে মোট গণসংখ্যা n ইকাল টু হচ্ছে 60, যা হচ্ছে কি জোড় সংখ্যা। ওই পদ্ধতিতে যেতে হবে। জোড় সংখ্যা, জোড় সংখ্যা হলে মধ্যক n/2 ও n/2 প্লাস 1 তম পদের সমষ্টি ডিভাইডেড 2। তাহলে n আমরা পেয়ে গেছি 60 ডিভাইডেড 2 ও 60 ডিভাইডেড 2 প্লাস 1 তম পদের সমষ্টি ডিভাইডেড 2। তাহলে এখানে 30 ও 31 তম পদের সমষ্টি ডিভাইডেড 2। বন্ধুরা, এই জায়গায় মিস্টেক করলে চলবে না। 30 এবং 31 যোগ করে 2 দ্বারা ভাগ করলে কিন্তু পদটি বের হবে না। আমাদেরকে দেখতে হবে 30 এবং 31তম পদ কোথায় আছে। আমরা বিন্যস্ত যখন মানের ক্রমানুসারে সাজিয়েছিলাম তখন গুণে গুণে আমরা বের করতে পেরেছি যে না, এই জায়গায় হলো 30তম পদ। বাট এই জায়গায় তোমাকে খেয়াল করতে হবে ক্রমযোজিত গণসংখ্যার কোন ঘরে এই 30 এবং 31তম পদটি রয়েছে। সেই ক্ষেত্রে আমরা ক্রমযোজিত গণসংখ্যার ঘর যদি দেখি, এইখানে 20 পর্যন্ত শেষ হয়ে গিয়েছে, পরবর্তী ঘরই 30। তাহলে এই ঘরটাকে আমাকে মার্ক করতে হবে। এই ঘরের যে ফিক্সড শ্রেণী সেইটা হলো একটি এই 30তম পদের মান, আর 31তম পদের মান এই ঘরে চলে যাবে, যেহেতু 30 এখানে শেষ, এখানে 31 থেকে শুরু এই পর্যন্ত, তাহলে এইটা হলো 80। তাহলে এই দুইটার যোগফল ডিভাইডেড 2। আমরা তোমাদের জন্য উপরে চলে যাই। এই উপরে চলে যেয়ে যদি করি তাহলে 150 ডিভাইডেড 2, রেজাল্ট আসলো আমাদের 75। এইটা হচ্ছে মধ্যক। বারবার বলতেছি, একটু খেয়াল করে দেখো তোমরা। এটা বিন্যস্তর মতো দেখা গেলেও বিন্যস্তর নিয়মে হবে না। কেন? এইটার শ্রেণীটা বিভাজিত নয়, অর্থাৎ শ্রেণীর শুরু এবং শেষ নেই, এটা হলো ফিক্সড। সেই জন্য এই ধরনের মধ্যক নির্ণয় করতে চাইলে অনেক সময় তোমাদের বিভ্রান্তে ফেলানোর জন্য এটাকে বিন্যস্ত উপাত্ত তোমরা মনে করে ভুল করো। সুতরাং সতর্ক থাকবে যে শ্রেণীটা যদি ফিক্সড থাকে, অর্থাৎ ঊর্ধ্ব সীমা এবং নিম্ন সীমা না থাকে, তাহলে আমাকে অবশ্যই মধ্যক নির্ণয় করতে চাইলে অবিন্যস্ত উপাত্তের নিয়ম অনুসারে মধ্যক নির্ণয় করতে হবে। এই হলো আমাদের অবিন্যস্ত উপাত্তের মধ্যক নির্ণয়ের A to Z। এটা তোমরা যদি ফলো করো, তোমাদের বইয়ের দরকার নেই, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যদি তোমাদেরকে মধ্যক নির্ণয় করতে দেওয়া হয়, তাহলে এই সূত্রের মাধ্যমে তোমরা মধ্যক নির্ণয় করতে পারবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা যাব বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে। বিন্যস্ত উপাত্ত তোমরা আগেই জেনেছো ইতিমধ্যেই, যেহেতু দশম শ্রেণীর শিক্ষার্থী তোমরা। আরও অনেকগুলো সমস্যার সমাধান করতে তোমাদের বিন্যস্ত উপাত্তের পরিচিতি হয়েছে। এখানে প্রথমেই বিন্যস্ত উপাত্তের মধ্যক নির্ণয় করতে গেলে যে সূত্রটির প্রয়োজন, সেই সূত্রটি আমরা দেখে নেই। এই সূত্রের প্রথমে একটা L প্লাস n/2 মাইনাস FC ইন্টু H/Fm। এখন প্রশ্নগুলো হচ্ছে, এই যে চিহ্নগুলি L তারপর n তোমরা জেনেছো, FCটা কি, Hটা কি, Fmটা কি, এই জিনিসটা আমাদের জানতে হবে। Lটা হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। আবার বলতেছি, Lটা হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা, n গণসংখ্যা। FC হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্বের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। বন্ধুরা, এখানে গণসংখ্যা লিখলেই ভুল হয়ে যাবে। সুতরাং এফসিটা খেয়াল করতে হবে। এফসিটা হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্বের শ্রেণীর
ক্রমযোজিত গণসংখ্যা। আমি পরিচিতি বলতেছি, আমরা যখন প্র্যাকটিক্যালে আসবো সমাধানের মাধ্যমে তাহলে ক্লিয়ারলি আরো বুঝতে পারবে। এইচ হচ্ছে শ্রেণী ব্যক্তি অর্থাৎ শ্রেণী ব্যবধান, কত থেকে কত পর্যন্ত শুরু। এফ এমটা হলো মধ্যক যে শ্রেণী আমরা নির্ণয় করব সেই শ্রেণীর গণসংখ্যা। তাহলে বন্ধুরা আর দেরি নয়, আমরা একটা সমাধানের মাধ্যমে এই সূত্রের প্রয়োগ করে কিভাবে মধ্যক নির্ণয় করতে হয় সেটা আমরা দেখি। আমি আগেই বলেছি আমরা বিন্যস্ত উপাত্ত নিয়ে এখন কাজ করতেছি, অবিন্যস্ত উপাত্ত শেষ। এইখানে একটা সময় নির্ধারিত শ্রেণীর সময়ের সেকেন্ডে দেওয়া আছে গণসংখ্যা। সময়টা হচ্ছে এখানে 30 থেকে 35, 32, 35, গণসংখ্যা হচ্ছে 3, 36 to 41, গণসংখ্যা হচ্ছে 10, 42 up to 49, এটা হচ্ছে 18, 48 সরি 47, sorry 47, 48 up to 53, এই শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 25, 54 up to 59, এই শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 8, 60 to 65, এই শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 6, এখানে আগেই বলেছি এই ধরনের ছক করা উপাত্তের নাম হচ্ছে বিন্যস্ত। তাহলে তোমাদের মধ্যক নির্ণয় করার ফার্স্ট স্টেজটাই হলো আমি সমাধানে চলে যাচ্ছি, এই ডাকটাকেই আমি সমাধানে পরিণত করব। আমাদের নতুন একটা মাত্র সারি যোগ হবে, সেটা হলো ক্রমযোজিত গণসংখ্যার সারি। এখানে লিখতে হবে ক্রমযোজিত গণসংখ্যা। আগের সমাধানের মাধ্যমে তোমরা জেনেছো ক্রমযোজিত গণসংখ্যা কিভাবে তৈরি করতে হয়, সুতরাং এখানে আমি দেরি করব না। 13 এই দুটো যোগ করে, এই দুটো যোগ হলে 31, এই দুটো যোগ করলে 6, 56, এই দুটো যোগ করলে 64, এই দুটো যোগ করলে 70। এই হলো এখানে আমাদের ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে আমাদের প্রথম কাজ কি? বিন্যস্ত উপাত্ত শুরু করছি। খুব মনোযোগ দিয়ে তোমরা দেখবে বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে যে তোমাদের এখানে মোট গণসংখ্যা পেয়ে গিয়েছি। গণসংখ্যাকে n দ্বারা সূচিত করা হয়, মোট গণসংখ্যা হচ্ছে 70। তাহলে প্রথমেই একটি আনঅফিসিয়ালি মধ্যক আমরা নির্ণয় করে ফেলব। এই 70কে 2 ভাগ করলে কত হয়? অতএব এই মধ্যকটা কিন্তু অরিজিনাল মধ্যক নয়, এটা কাল্পনিক মধ্যক n/2, অর্থাৎ 70 ডিভাইডেড টু 35। এই 35টা কোন জায়গায় আছে সেই জায়গাটা আমরা খুঁজব, যা এই ক্রমযোজিত গণসংখ্যার সারণীতে আমরা খুঁজব। এই 35 তোমরা দেখো যে ক্রমযোজিত গণসংখ্যা এখানে 31 শেষ। তাহলে
35টা আমাদের এই ঘরে আছে, তাহলে আমাদের এই শ্রেণী ইন্ডিকেট করার জন্য কোন শ্রেণীতে আছে এখন আমরা বলতে পাচ্ছি। আমাদের মধ্যক শ্রেণীটা হচ্ছে 48 থেকে 53, এই শ্রেণীতে আছে। সুতরাং মধ্যক শ্রেণী এইটাই। অতএব মধ্যক শ্রেণী আপ টু 53। এইবার তোমরা বুঝতে পারবে এই সূত্রের যে মিনিংগুলি, এলটা কি আমি বলেছিলাম। তাহলে আমরা লিখি মধ্যক, সূত্রটা লিখি এল প্লাস n বাই 2 মাইনাস এফ সি ইন্টু এইচ বাই এফ এম। এলটা আমি বলেছিলাম মধ্যক যে শ্রেণী সেই শ্রেণীর নিম্ন সীমা। তাহলে এখানে মধ্যক শ্রেণী আমরা পেয়ে গেছি 48 টু 53, তাহলে নিম্ন সীমা এখানে 48। আমরা এখানে লিখে নিতে পারি এল ইকাল টু হলো 48 নিম্ন সীমা। তাহলে n বাই 2 ইতিমধ্যে আমরা পেয়ে গেছি, এটাকে 2 ভাগ করলে পেয়ে গেছি 35। তারপর এফসিটা তোমরা ভালো করে শোনো। মধ্যক যে শ্রেণী আমরা পেয়েছি তার পূর্বের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা, দ্যাট মিনস 31, আর এইচটা হচ্ছে শ্রেণীব্যক্তি, এটা তোমরা জানো সবাই। 48 থেকে 53 পর্যন্ত 6, এইটার শ্রেণী ব্যবধানটা। আর এফ এম হচ্ছে মধ্যক যে শ্রেণী এই শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 25। এই মানগুলি আমরা পেয়ে গেছি। বড় ইম্পর্টেন্ট হলো যে এই মানগুলি যদি আমরা ইন্ডিকেট করতে পারি তাহলে সমাধান করা কোনো ব্যাপার না। তাহলে মানগুলি আমরা এখন এখানে বসে দেব। এল এর মান 48 প্লাস n বাই 2 35 মাইনাস এফ সিটা হলো 31 ইন্টু এইচটা পেয়েছি 6, এফ এম পেয়েছি 25। এখন তোমাদের সুবিধার্থে আমাকে এটা মুছতে হচ্ছে, আমি উপরে লিখতেছি দেখো। প্লাস 35 থেকে 31 গেলে 4 ইন্টু 6 বাই 25। এইখানে তোমরা একটা ভুল করো, অনেকেই 48 সাথে 4 যোগ করে দাও। এই কাজটা না করে আগে গুণের কাজ করতে হবে, আমাদের রুলস মেনটেন করতে হবে। তাহলে 4 6 24 ডিভাইডেড 25, আমরা এটাকে ডিভাইডেড করে ফেলতে পারি। 24 ডিভাইডেড 25, 0.96, অর্থাৎ 48.96। এটা হলো তোমাদের মধ্যকের অ্যান্সার। আশা রাখি তোমরা বুঝতে পেরেছ। আমরা মধ্যক নিয়ে আলোচনা করলাম, অর্থাৎ বিন্যস্ত এবং অবিন্যস্ত পাত্রের, বিন্যস্তের মধ্যে জোড় এবং বিজোড়, তার মধ্যে আবার ফিক্সড শ্রেণীর ক্ষেত্রে আরেকটি নিয়ম, এবং অবিন্যস্ত পাত্রের আমরা মধ্যক করলাম। তাহলে তোমাদেরকে আমি এই আলোকে বাড়ির কাজ দিব, তোমরা বাড়ির কাজটি করে নিয়ে আসবে।
গণসংখ্যা যদি হয়, শ্রেণী যদি হয়, (45 থেকে 49), যার গণসংখ্যা হবে 4, 50 থেকে 54, যার গণসংখ্যা 8, 55 থেকে 59, যার গণসংখ্যা হচ্ছে 10, 60 থেকে 64, যার গণসংখ্যা 20, 65 থেকে 68, 69, যার গণসংখ্যা হবে 12, যদি হয় 70 থেকে 74, 6। এটার থেকে আমরা যে আলোচনা করছি সেই আলোকে সৃজনশীল একটু সমস্যা হবে, তারপরেও ক নাম্বারে তোমরা করতে পারো ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করো। খ নাম্বার মধ্যক নির্ণয় করো। বাকি পার্ট কমপ্লিট করলে আমরা গ নাম্বারের প্রশ্নটা দিতে পারবো। আপাতত তোমরা এই পর্যন্ত প্রিপারেশন নিয়ে এটাই প্রস্তুত করে আমাদেরকে পাঠিয়ে দিবে। আজকে এ পর্যন্তই। তোমরা সুস্থ থাকো, সুন্দর থাকো। এই করোনাকালীন সময়ে ঘরে বসে না থেকে একটু অধ্যয়নরত থাকো। আমাদের ক্লাস ঘাটাল অনলাইন স্কুলের ক্লাসগুলি ভালোভাবে দেখো। সকল স্যাররা পরিশ্রম করে ক্লাস নিচ্ছেন তোমাদের জন্যই, সুতরাং নিয়মিত ক্লাসগুলো দেখো। ধন্যবাদ সবাইকে।